5 জেলায় হবে বিশেষায়িত শিশু চিকিৎসালয়, থাকবে আইসিইউ ইউনিট। ডিসেম্বরের মধ্যেই চালুর আশা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। 50 থেকে 101 শয্যা হচ্ছে সব উপজেলা হাসপাতাল। ক্যান্সার ইনস্টিটিউটে 6 রেডিওথেরাপি মেশিনের 4টি বিকল। 2027 সালের আগস্টের আগে নেই সিরিয়াল। সক্রিয় দালাল চক্র, নিরুপায় হয়ে বদলানো হচ্ছে চিকিৎসা পদ্ধতি। বেনাপোল সীমান্তে পিছু হটল বিএসএফ, শূন্য রেখা থেকে সরিয়ে নিল পুশিনের চেষ্টা করা ব্যক্তিদের। বিজিবির অতিরিক্ত সদস্য প্রত্যাহার, স্বাভাবিক টহল। প্রবাসীদের কল্যাণে বাজেট নগণ্য। 5 বছরে বিদেশে 1 কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন বরাদ্দ। রেমিটেন্স বাড়াতে নীতি সহায়তা দাবি। এবং আগামী সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি নিয়ে আশাবাদী ট্রাম্প। বড় অগ্রগতির ইঙ্গিত। পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় আগ্রহী তেহরান, দাবি ওয়াশিংটনের। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় বিশেষায়িত শিশু হাসপাতাল করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাউত হোসেন। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, চিকিৎসালয়গুলোতে থাকবে একটি করে আইসিইউ ইউনিট। ডিসেম্বরের মধ্যেই চালু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আজ থেকে দেশের 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 101 শয্যায় রূপান্তর হবে বলেও জানান মন্ত্রী। আমরা গণপূর্ত বিভাগকে নির্দেশনা প্রদান করেছি, আজকে থেকে কাজ শুরু করবে। বাংলাদেশের 500 উপজেলায় সরেজমিনে ওনাদের লোক পাঠিয়ে 50 শয্যা থেকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করতে যাচ্ছি। দুর্নীতি, অবহেলা স্বাস্থ্য খাতে কোনো কাজ করে নাই। আমরা সেই দুর্বৃত্তায়নের বৃত্ত থেকে, দুর্নীতির সেই বৃত্ত থেকে বেরিয়ে আমরা একটা দুর্নীতিমুক্ত স্বাস্থ্য সেবা খাত তৎসহ একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালই যেন ক্যান্সারে আক্রান্ত। 2027 সালের আগস্ট মাসের আগে মিলছে না রেডিওথেরাপির সিরিয়াল। আবার 30 থেকে 50 হাজার টাকায় 2 মাসেই থেরাপির ব্যবস্থা করে দিচ্ছে একটি চক্র। ক্যান্সারের চিকিৎসায় অধিকাংশ মেশিনই এখন অকেজো। নিরুপায় হয়ে চিকিৎসা পদ্ধতি পাল্টে ফেলতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা। অন্যদিকে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে চিকিৎসা শুরুর আগেই মারা যাচ্ছে হাজারো ক্যান্সার আক্রান্ত রোগী। নাইম হাসানের রিপোর্ট। রেডিওথেরাপি আর এখনই দরকার, 1 বছর পরে তখন দেওয়া না দেওয়া প্রায় সেম হয়। দেশের সরকারিভাবে ক্যান্সারের চিকিৎসায় রাজধানীর প্রধান ভরসা মহাখালীর জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল। জটিল এই রোগের চিকিৎসায় হাসপাতালটিতে রেডিওথেরাপির 6টি মেশিনের 4টি অকেজো। 2টি দিয়ে চলছে দৈনিক 2 শতাধিক রোগীর থেরাপি। অপেক্ষায় আছেন প্রায় 5,500 রোগী। পিত্তথলির ক্যান্সারে আক্রান্ত পারভিন খাতুন বর্তমানে ক্যান্সারের 2nd স্টেজে রয়েছেন তিনি। চিকিৎসা বিজ্ঞান বলছে তার সুস্থ হওয়ার জন্য দ্রুত রেডিওথেরাপি ও কেমোথেরাপির প্রয়োজন, কিন্তু সরকারি হাসপাতালে তাকে রেডিওথেরাপির সিরিয়াল দেওয়া হয়েছে 2027 সালের সেপ্টেম্বর মাসে। ততদিন পর্যন্ত এই রোগীর সুস্থ থাকার সম্ভাবনা কতটুকুই বা থাকছে? 1 মাস যে ওয়েট করতে হয় কিংবা 20 দিন যে ওয়েট করতে হয়, এই 20 দিনের মধ্যেই তো রোগী থাকে না। অনেক রোগীকে ডক্টররা ফোন দেয় করে দেয়। ম্যাক্সিমাম পেশেন্টই আসে আসলে ওই ইনফিরিয়র বা অ্যাডভান্স স্টেজে। অনেক পেশেন্টের মধ্যে মারাও যাচ্ছে। করার নেই, লোক তো আমাদের এখানে কমপক্ষে 8টা মেশিন থাকা দরকার, সেখানে 2টো মেশিন কাজ করতেছে। 1 বছর 1.5 বছর পরে ডেট দেওয়া না দেওয়া ছিল। এই যে আমরা 1 বছর 1.5 বছর দেরি করছি, এতে কিছু পেশেন্ট তো অবশ্যই দেখা যাচ্ছে যে রেডিওথেরাপি না পাওয়ার জনিত কারণে তার ক্যান্সারটা ছড়িয়ে যাচ্ছে, তার আর্লি রিকারেন্স হচ্ছে, তার সার্ভাইভাল কমে যাচ্ছে। সঠিক সময়ে রেডিওথেরাপি দিতে না পারায় পাল্টে ফেলা হয় চিকিৎসা পদ্ধতি, যার সুফল নিয়ে আছে নানা প্রশ্ন। আমি যদি আপনাকে বলি জায়গা নাই চলে যাও, আপনি তো খেপে যাবেন। আমি সরকারি হাসপাতালে আসছি, আমাকে ট্রিটমেন্ট না দিয়ে বাইরে পাঠিয়ে দিচ্ছি। তখন আমরা কি করতাম, রোগীকে 3-4টা সাইকেল কেমো দিতাম। 4টা দিলে 3 মাস সময় লাগবে। আপনি বুঝতেছেন কি আমার মায়ের চিকিৎসা হচ্ছে, কিন্তু বেসিক্যালি ওই চিকিৎসাটা দিয়ে খুব বেশি তার কোনো উপকার হচ্ছে। খুবই অদ্ভুত। চিকিৎসক, নার্স থেকে শুরু করে মেডিকেল টেকনোলজিস্টরাও জানেন 1 বছর রেডিওথেরাপির জন্য অপেক্ষা করা মানে এই রোগীকে আরও মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। তবুও তারা সকলেই যেন নিরুপায়। অন্যদিকে এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র টাকার বিনিময়ে রেডিওথেরাপির সময় এগিয়ে আনছে। এবার তাদেরকেও দেখাতে চাই আমরা।
হাসপাতালেই দালাল চক্রের সাথে পরিচয় হয় মাদ্রাসা পড়ুয়া বেলালের। 30,000 টাকায় 7 মাস এগিয়ে চলতি মাসেই পেয়েছেন রেডিওথেরাপির সিরিয়াল। সময়ের অনুসন্ধান বলছে শুধু বেলাল নয়, 30 থেকে 50,000 টাকা দিলেই রেডিওথেরাপির সিরিয়াল 2 মাসের মধ্যে ব্যবস্থা করে দেয় এই চক্র। কন্ট্রাক্টর লাগে অর্ধেক টাকা দিয়ে দেবেন, 2 সপ্তাহের মধ্যে আপনার সিমুলেশন করাম, আর মেশিনটা 1 সপ্তাহ পরে মেশিন দিয়ে দেবেন। শনিবারে ফোন দিন, তারপর আমি আপনাকে বলে দিব। এবার চক্রের আরো একজনের সঙ্গে দেখা করতে চাই আমরা। নার্সারিদের কোনা দিয়ে দেখবেন ডাব বেচতেছে, এই রাস্তাটা সোজা চলে আসবেন। কিন্তু সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে নিমিষেই সটকে পড়লেন রানা নামের সেই দালাল। কিভাবে হাসপাতালের কড়াকড়ির মধ্যে চলছে দালাল চক্রের দৌরাত্ম্য, ভারপ্রাপ্ত পরিচালক জানালেন জড়িতদের বিরুদ্ধে দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা। সরকারি সেক্টরে সব জায়গায় দালাল থাকে, কিন্তু আমি যতটুকু জানি, আমি এখানে লং টাইম কাজ করি, এখানে আসলে দালালদের ইনভলভ হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম। পাশাপাশি চিকিৎসার দুরবস্থার জন্য লোকবল ও মেশিন সংকটকেই দুষলেন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের এই পরিচালক। সব রোগীরা চিকিৎসা নিতে পারে না, কিছু কিছু পেশেন্ট আসলে মারা যায় এই সময়ের মধ্যে, কিছু কিছু পেশেন্টের আসলে স্টেজ হায়ার হয়ে যায়, কিছু কিছু পেশেন্ট আসলে চিকিৎসা নেওয়ার ক্ষমতাটাই হারায় ফেলেন, প্যালিয়েটিভ ইন্টেন্টে চলে যায়। কিন্তু আমরা কি করবো, আমার তো কিছু করার নেই। একটাই হলো সমাধান, বেশি সংখ্যক মেশিন বাড়ানো। অকেজো হয়ে পড়ে থাকা রেডিওথেরাপির এই মেশিনই যেন বাংলাদেশের ক্যান্সারের চিকিৎসার দুরবস্থার বাস্তব চিত্র। অতি দ্রুত এই মেশিনগুলো মেরামত কিংবা বদলে ফেলে নতুন মেশিন স্থাপন না করা গেলে হাজারো ক্যান্সার আক্রান্ত রোগীকে মারা যেতে হবে চিকিৎসার বাইরে থেকেই। মহাখালীর জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট থেকে নাইম হাসান, সময় সংবাদ। বেনাপোল সীমান্তে পিছু হটল বিএসএফ। শূন্য রেখা থেকে সরিয়ে নিল পুশিনের চেষ্টা করা ব্যক্তিদের। ভোরে সাদিপুর সীমান্তের শূন্য রেখা রেখে 15 জনের ওই দলকে সরিয়ে নেওয়া হয়। বিজিবির পক্ষ থেকে ড্রোন উড়িয়েও তাদের উপস্থিতি দেখা যায়নি। এদিকে পুশিন ঠেকাতে সীমান্তে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে, পাশাপাশি স্বাভাবিক টহল অব্যাহত রয়েছে। এর আগে রোববার রাতে ভারতের হরিদাসপুর এলাকায় 3টি ট্রাকে করে 1.5 শতাধিক মানুষকে জড়ো করে বিএসএফ। এ সময় যশোর 49 ব্যাটালিয়নের টহল দলের বিজিবি সদস্যরা তাদের আটকে দেয়। এই মুহূর্তে বেনাপোল সীমান্ত এলাকায় আছেন সহকর্মী জুয়েল মৃধা, সরাসরি যাচ্ছে তার কাছে। জুয়েল, গত 3-4 দিন ধরে বেনাপোলের সাদিপুর সীমান্তে পুশিনকে নিয়ে যে উত্তেজনা বিরাজ করছিল, সেই উত্তেজনা আজকে কিছুটা উপশম হয়েছে এবং বিজিবি একটি নমনীয় পর্যায়ে রয়েছে। আমরা কথা বলেছি বিজিবির 49 বিজিবির অধিনায়কের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে গত পরশু বিএসএফ এর সাথে একটি পতাকা বৈঠক হয়েছিল, সেখানে তারা দুই পক্ষই অনড় ছিল এবং সর্বশেষ এই অনড় অবস্থানের কারণে এবং বিজিবির সতর্ক অবস্থার কারণে এবং অ্যাম্বুশ করে এখানে চরম একটি নিরাপত্তা বলয় তৈরি করার কারণে বিএসএফ সর্বশেষ গত রাতে পুশিনের চেষ্টা করা সেই 10-12 জনের যে টিম, সেটি প্রত্যাহার করে নিয়েছে। তাদেরকে এখন আর সীমান্তে দেখা যাচ্ছে না এবং তাদের যে মাল সামানা পড়েছিল সেগুলো কিন্তু এখন আর সীমান্তে শূন্য রেখায় দেখা যাচ্ছে না, যে কারণে আজকে সকাল থেকে সীমান্তর পুরো সীমান্ত তাদের টহল ব্যবস্থা রয়েছে। দর্শকদেরকে জানিয়ে রাখি যে গত 31শে মে গভীর রাতে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ ফ্লাড লাইট বন্ধ করে এই 10-12 জনের গ্রুপটিকে সীমান্তে তাদের যে শূন্য রেখার 150 গজের ভিতরে এনে রাখে এবং তারা চেষ্টা করছিল যে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর, কিন্তু বিজিবির সতর্ক অবস্থার কারণে সেটা ব্যর্থ হয়েছে। এবং আজকে এই যে 3 দিন ধরে যে উত্তেজনা বিরাজ করছে, এই উত্তেজনাকে কেন্দ্র করেই এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির আজকে এই যে 3 দিন ধরে যে উত্তেজনা বিরাজ করছে, এই উত্তেজনাকে কেন্দ্র করেই এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির আজকে সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শন করার কথা এবং তিনি আমরা যতদূর জেনেছি সকাল 11:30 নাগাদ এই সীমান্তে আসবেন এবং সীমান্ত পরিদর্শন শেষে তিনি একটি প্রেস ব্রিফিং করবেন, সেখানে হয়তো তিনি কিছু বক্তব্য রাখবেন। তবে সীমান্তের অবস্থা এখন মোটামুটি শান্ত। যশোরের বেনাপোল সাদিপুর সীমান্ত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।
সরাসরি যুক্ত ছিলাম বেনাপোলে। সময় সংবাদে আরও থাকছে। জুরাইনে ফ্ল্যাটে নারীর মরদেহ উদ্ধারের রহস্য উদ্ঘাটন। চাকরিচ্যুত মেজর মামুনের 4 প্রেম বিয়ের জটিল সম্পর্কের বলি শারমিন। হত্যাকাণ্ড ঢাকতে নাটকীয় পরিকল্পনা। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এখন বাংলাদেশ। 99 দেশের সমর্থন পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকুরিস। তিনি পেয়েছেন 91 ভোট। খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতিত্ব করবেন। সভাপতি নির্বাচিত হওয়ায় ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সদর দফতর থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। Votes obtained. Khalilur Rahman, Bangladesh, 99, has been elected President of the General Assembly at its 81st session. 4 দশকের অপেক্ষার অবসান হলো। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এখন বাংলাদেশ। সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ঐতিহাসিক এই নির্বাচনে জাতিসংঘ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ফলাফল ঘোষণার পর উচ্ছ্বসিত হয়ে পড়ে বাংলাদেশের প্রতিনিধি দল। নির্বাচনে গোপন ব্যালটে 190টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা ভোট দেন। এতে 99 ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকুরিসকে পরাজিত করেন খলিলুর রহমান। পরে নবনির্বাচিত সভাপতি হিসেবে বক্তব্য রাখেন তিনি। বলেন, বিশ্বব্যাপী যুদ্ধবিগ্রহ ও অর্থনৈতিক সংকটের চ্যালেঞ্জ মোকাবেলা করে জাতিসংঘকে মানুষের আরও আস্থা ও বিশ্বাসের প্রতীক করে তুলতে হবে। I intend to work closely with member states on how we can prevent another lost decade of development and protect the vulnerable people in developing countries. পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তাকে মনোনীত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের ওপর জোর দেন। Thank my Prime Minister, Mr. Tariq Rahman, for nominating me for the position of the President of the UNGA, as we have been sheltering for years about 1.2 million forcibly displaced Rohingya nationals of Myanmar. We can convince the world that Bangladesh is a happening place. Bangladesh can lead and influence for the good. জাতিসংঘের তথ্য অনুযায়ী আঞ্চলিকভাবে এবার এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে সভাপতি নির্বাচন হয়েছে। শুরুতে ফিলিস্তিন প্রতিদ্বন্দ্বিতা করলেও পরে দেশটি প্রার্থিতা প্রত্যাহার করে নিলে বাংলাদেশ সাইপ্রাসের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বসতে যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি। 40 বছর আগে অর্থাৎ 1986 সালে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন সাবেক পররাষ্ট্র সচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। এবার খলিলুর রহমান নির্বাচিত হয় তাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের বিভিন্ন সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। এবার আসছে বাজেটের খবর। পরিবারকে ভালো রাখতে বিদেশে যাওয়া প্রবাসী শ্রমিকরাই হয়ে উঠেছেন অর্থনীতির কাণ্ডারি। অথচ প্রত্যাশিত সম্মান স্বীকৃতি কোনোটাই পান না বলে অভিযোগ তাদের। তারপরও অভিমানে থেমে যায়নি দেশকে উজাড় করে দেওয়ার কর্মতৎপরতা। তাদের কল্যাণে বাজেট থাকে খুবই কম। এ অবস্থায় আগামী অর্থ বছরে বরাদ্দ বাড়াতে না পারলে হয়তো অসম্ভব হয়ে পড়বে 5 বছরে বিদেশে 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরিতে বর্তমান সরকারের পরিকল্পনা বাস্তবায়ন, এমন শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আর প্রবাসী আয়ের ভাণ্ডার দ্রুত বাড়াতে বেসরকারি খাতে নীতি ও আর্থিক সহায়তা দেওয়ার দাবি জনশক্তির রফতানিকারকদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। সব ছেড়ে বিদেশে যাওয়ার আগে আরও একবার প্রিয়জনকে খুঁজে ফেরা, তারপর পরিবারকে ভালো রাখার প্রত্যাশায় শৈশব কৈশোর কাটানো মাতৃভূমি ছেড়ে পরবাস যাত্রা। পাঠাইলাম এখন ছেলের বিদেশ, যাতে ছেলের ভবিষ্যৎ ভালো হয়, নিজেও ভালো থাকে, আমাদেরকে ভালো রাখতে পারে। ভয় তো আছেই, তারপরও জীবিকার টানে যাচ্ছি। বিদেশে যাওয়া এসব সাধারণ মানুষের শ্রমে ঘামেই স্ফীত হচ্ছে দেশের প্রবাসী আয় রিজার্ভের আকার। ব্যাংকে টাকা পাঠায়, ওই টাকা আমাদের দেশ, আমার নিজের দেশের জন্যই তো ভালো হয়। দেশের একটা ভালো একটা উন্নয়ন
এই প্রবাসীর মাধ্যমেই তো হয়, কিন্তু আসলে প্রবাসীরা ওরকম কোনো সম্মান আমার মনে হয় না পায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য, মে পর্যন্ত চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে 32 বিলিয়ন 76 কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন তারা। একই সময়ে তৈরি পোশাক শিল্প থেকে এসেছে 35 বিলিয়ন 31 কোটি ডলার। যে রেমিটেন্সটা বর্তমানে আসতেছে এর চেয়ে এটা দ্বিগুণ করা সম্ভব যদি সরকারের কিছু কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়। অর্থনীতির ভিত শক্ত করে এমন তথ্য দেখার পর সামনে আসতেই পারে প্রবাসীদের আয় বাড়াতে কতটা আন্তরিক ও দূরদর্শী কর্মপরিকল্পনা নিয়ে চলছে রাষ্ট্র। আমরা সরকারের কাছ থেকে প্রবাসীদের জন্য তেমন কিছু করতে দেখি না। আজ পর্যন্ত $1 উদ্যোক্তাদের জন্য তাদের সরকার কোনো অ্যালোকেট করে নাই। জাতীয় বাজেটের তথ্য বলছে সরকারের পরিকল্পনাতে বরাবরই পিছিয়ে রয়েছে খাতটি। চলতি সহ 5 অর্থ বছরে গড়ে মোট বাজেটের 0.15% করে মিলেছে এই খাতে। এই বরাদ্দের কোনো অংশই বেসরকারি খাতের উদ্যোক্তারা পান না বলে দাবি জনশক্তি রফতানিকারকদের। উইদাউট এনি হেল্প অফ দ্য গভর্নমেন্ট আমরা আমাদের স্ব-উদ্যোগে আমরা চাহিদাপত্র সংগ্রহ করি। আমরা আজকে দেশের বাইরে 1,25,00,000 লোক আমরা পাঠিয়ে থাকি। এমন বাস্তবতায় প্রবাসী আয় বৃদ্ধির হাতছানিকে সহজে মুঠোবন্দি করতে বেসরকারি খাতে দক্ষ কর্মী তৈরিতে আর্থিক সহযোগিতা, প্রবাসীদের সঙ্গে রিক্রুটিং এজেন্সিকেও প্রণোদনার আওতায় আনার পাশাপাশি চাহিদাপত্র সংগ্রহে বিদেশ ভ্রমণে ডলার ব্যয়ের আনুষ্ঠানিক সুযোগ দেওয়ার দাবি তাদের। ফিলিপাইন, নেপাল ওরা স্কিল ওয়ার্কার পাঠাচ্ছে, যেখানে আমরা ম্যাক্সিমাম আমরা পাঠাচ্ছি জেনারেল ওয়ার্কার। স্কিল ওয়ার্কারের সবসময় অভিবাসন ব্যয় কম থাকে, পাশাপাশি তারা রেমিটেন্সটা বেশি পাঠায়, তাদের স্যালারি বেশি হয়। চামড়া শিল্পের উপর আপনি প্রণোদনা দিচ্ছেন, এটাকে আরও বেশি এক্সপোর্ট করার জন্য, কোয়ালিটি ডেভেলপ করার জন্য আপনি এটাকে একটা খাত বলবেন না। একদিকে বলতেছে দক্ষতার বিকল্প নাই, তাহলে এই দক্ষতা ডেভেলপমেন্টটা করবে কে? নানা সংকট পাশ কাটিয়ে এগিয়ে চলা বৈদেশিক কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দিয়ে অবশ্য কাজ করছে বর্তমান সরকার। 5 বছরে বিদেশের মাটিতে নিশ্চিত করতে চায় 1 কোটি মানুষের কর্মসংস্থান। এই আকাঙ্ক্ষা পূরণের পথে আগামী অর্থ বছরের মোট বাজেটের 1% বরাদ্দ প্রবাসী খাতে রাখার পরামর্শ বিশ্লেষকদের। আমরা সরকারের এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবার জন্য বাজেটে বরাদ্দ বাড়ানো দরকার এবং সেক্ষেত্রে 1% মোট বাজেটে বরাদ্দ দেওয়া হয়। তাও যদি সম্ভব না হয় তাহলে বাজেটের মোট বরাদ্দের 0.05% অন্ততপক্ষে 1%-এর অর্ধেক মোট বাজেটে বরাদ্দ যদি দেওয়া যায় বাজেট থেকে, তাহলে আমরা অভিবাসন খাতের যে এখন কর্মপরিকল্পনা গ্রহণ করছি, প্রশিক্ষিত জনগোষ্ঠী প্রেরণ করব, তাহলে আমরা এই যে শ্রীলঙ্কা এবং পাশাপাশি দেশ যদি ফিলিপাইনের কথা বলি, তারা যেভাবে অল্প সংখ্যক কর্মী প্রেরণ করে প্রচুর উপার্জন করতে পারে, আমরা সেই উপার্জনটা করতে পারবো। বরাদ্দের অর্থ ব্যয় সরকারি টিটিসিতে বৈদেশিক শ্রমবাজারের চাহিদাকে মাথায় রেখে প্রশিক্ষণ দেওয়ারও পরামর্শ সংশ্লিষ্টদের। কিন্তু মনে করেন যারা কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামির আত্মপক্ষ সমর্থন আজ। বিস্তারিত জানাতে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আছেন সহকর্মী শাহরিয়ার শৌমিক। যাচ্ছে তার কাছে। শৌমিক, রাজধানীর মিরপুরের পল্লবীতে যে দুর্ধর্ষ যে রামিসাকে ধর্ষণ এবং পরবর্তীতে হত্যা এবং এই আলোচিত যে ঘটনা, সেই ঘটনার কিন্তু বিচারিক কার্যক্রম চলছে। আজ আসামি পক্ষের যে আত্মপক্ষ সমর্থন, সেই আত্মপক্ষ সমর্থনের দিন আজ। তার ধারাবাহিকতায় আমরা এখন মহানগর আদালতে আছি। এখানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেখান থেকে কারাগার থেকে তাকে এখানে প্রধান আসামি সোহেল এবং তার স্ত্রী স্বপ্নাকে এখানে নিয়ে আসা হয়েছে এবং আদালতে এইখানে রাখা হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি ঠিক 10:30 নাগাদ সময়ে তাদের যে বিচারিক কার্যক্রম সেটি শুরু হওয়ার কথা রয়েছে এবং তাদের আসামি যারা প্রধান 2 আসামি যারা আছেন তারা যাদের যুক্তিতর্ক উপস্থাপন করবেন এবং এই তাদের যে আত্মপক্ষ সমর্থন সেটি তারা উপস্থাপন করবেন এবং এখান থেকে তারা তাদেরকে নির্দোষ দাবি করতে পারেন। আবার তারা এই মামলার সাথে কিভাবে যুক্ত ছিলেন অথবা তাদের যে অপরাধ সেটি কিভাবে সংগঠিত করেছেন এটিও কিন্তু তারা বলতে পারেন। এবং তার জন্য আমাদের আজ এখানে অপেক্ষা করতে হবে দর্শক, এমনটি কিন্তু আমরা জানাতে চাই। এবং আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই শিশু রামিসাকে যে হত্যা এবং ধর্ষণের যে ঘটনা, এরপর থেকে মূলত কিন্তু দেশ জুড়ে তোলপাড় শুরু হয় এবং এটি বেশ আলোচিত একটি ঘটনা এবং তার ধারাবাহিকতায় সরকারের পক্ষ থেকে আইন মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও কিন্তু বিশেষ নজরদারিতে এই মামলাটির কার্যক্রম চলমান রয়েছে। এবং আমরা দেখেছি যে গতকাল কিন্তু বেশ আদালত পাড়ায় একটি নজির স্থাপন হয়েছে। একই দিনে এই মামলার সাথে জড়িত যত সাক্ষী আছেন সকলে কিন্তু গতকালকে সেসব সাক্ষীর জেরা কিন্তু
নেওয়া হয়েছে এমনটি কিন্তু আমরা দেখেছি এবং আসামি পক্ষে এবং আজকে দেখার বিষয় যে আসামি পক্ষ আসলে কি যুক্তি তুলে ধরছেন সেটি কিন্তু দেখার বিষয় এবং ট্রাইব্যুনালের এই আসামি পক্ষের এই যুক্তিতর্ক উপস্থাপনের আজ দিন এবং তার মধ্যে আপনার মাধ্যমে আমরা আজকে সারাদিন দর্শককে জানাতে পারবো। তো আদালত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মহানগর দায়রা জজ আদালতে। এজন্য চতুর্ভুজ প্রেমের করুণ পরিণতি, পরকীয়ার জেরে হয়েছেন চাকরিচ্যুত, আর এখন নতুন আরেক পরকীয়ায় খুনের মামলার আসামি। এই গল্প চাকরিচ্যুত মেজর আব্দুল্লাহ আল মামুনের। তার জীবনের 4 নারীর মাঝে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ, এক প্রেমিকা পরকীয়ার জেরে খুন, আর অন্য প্রেমিকা খুনের দায়ে কারাগারে, আর বর্তমান স্ত্রী আছেন 2 মাসের শিশু সন্তান নিয়ে। পরকীয়া প্রেম ঘিরে এমন নাটকীয় ঘটনা সম্প্রতি সামনে আসে। মামুনের প্রেমিকার শারমিনের অর্ধগলিত মরদেহ উদ্ধারের রহস্য উদ্ঘাটনের মধ্য দিয়ে। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর কদমতলীর জুরাইন কমিশনার গলি। বোরকা পরা এক নারী অনুসরণ করছেন কাঁধে ব্যাগ ঝোলানো ব্যক্তিকে। ওই ব্যক্তির গন্তব্য 984/1 বাড়ির একটি ফ্ল্যাট। ঘটনার দিন 22 এপ্রিল। সে একই বাড়ি থেকে খবর আসে পুলিশের কাছে 26 এপ্রিল, কারণ এর একটি বন্ধ ফ্ল্যাট থেকে আসছে ভয়াবহ মরাপচা গন্ধ। খবর পেয়ে দরজা ভেঙে পুলিশ উদ্ধার করে সেই ফ্ল্যাটের বাসিন্দা শারমিন আক্তার শিলির অর্ধগলিত মরদেহ। সবাই বললাম যে ভাই গন্ধ হয় কই থেকে, তখন বললো কি হেরা 4তলা, হেরা খেয়াল করলো যে 4তলা থেকে গন্ধটা আইতাছে। এলাকাবাসী জানায় স্বামী স্ত্রী পরিচয়ে ভাড়া নেওয়া এই ফ্ল্যাটে মূলত থাকতেন শারমিন আক্তার শেলি, আর তার স্বামীর পরিচয়ে থাকতেন সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর আব্দুল্লাহ আল মামুন। শারমিন হত্যা তদন্তের শুরুতে পুলিশের হাতে লাগে একটি সিসিটিভি ফুটেজ, যেটি দেখে তারই কথিত স্বামীকে সন্দেহ করে পুলিশ। তাহলে কি তার স্বামী তাকে হত্যা করেছে নাকি অন্য কেউ? এমন প্রশ্ন নিয়ে এগুতে থাকে এই হত্যার তদন্ত। সেই সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় 22 এপ্রিল রাত 8টা 8 মিনিটে অটোরিকশায় করে জুরাইন কমিশনার গলি আসেন মামুন। পরদিন সকালে বাসা থেকে বেরিয়ে যান। এজন্য পুলিশ মামুনকে গ্রেফতার করে। হত্যার দায় মামুন অস্বীকার করায় শুরু হয় পুলিশের অধিগত তদন্ত। আবারও পরিদর্শন করে ঘটনাস্থল, পর্যালোচনা করে সিসি ক্যামেরার ফুটেজ, যেখানে দেখা যায় মামুন বেরিয়ে যাবার পর বোরকা পরিহিত এক নারী ঢুকছেন সেই ফ্ল্যাটে। তদন্তে বেরিয়ে আসে সেই নারী মামুনের আরেক প্রেমিকা মোহনা। এবার গ্রেফতার করা হয় মোহনাকে। মামুন ও মোহনাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে জট খুলে হত্যার রহস্যে। তুমি মেজর সাহেবের সাথে কেন সম্পর্ক রাখছো, তুমি ছেড়ে দাও। তখন মেজর ওই মহিলা রাজি হয় না। কথা এক পর্যায়ে মহিলা তাকে স্টেপ করে এবং গলা চেপে হত্যা করে। পুলিশ বলছে মামুন 2022 সালে স্ত্রীর সাথে পরকীয়ার বিরোধের জেরে চাকরিচ্যুত হয়। পরে বিবাহ বিচ্ছেদ হয় তাদের। এরপর ফেসবুকে পরিচয় হয় নিহত শারমিনের সাথে। শারমিনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েও 2024 সালে বিয়ে করেন আরেক নারীকে। স্ত্রী ও প্রেমিকাকে রেখে এবার মামুন সম্পর্কে জড়ান গ্রেফতার হওয়া মোহনার সাথে। বিষয়টি টের পেয়ে শারমিনকে হত্যার পরিকল্পনা করেন মোহনা। মেজর সাহেবের প্রথম একজন স্ত্রী ছিল, তার সাথে তিনি ডিভোর্সি। পরবর্তীতে যে মহিলা মারা গিয়েছেন ওই মহিলার সাথে 23 সালে উনি একসাথে থাকছেন, স্বামী স্ত্রী পরিচয়ে। পরবর্তীতে মেজর সাহেব আরও একটি বিয়ে করেন, একটি বাচ্চা আছে আরেকটি মেয়ের সাথে। তার এই কেন্দ্র করেই এই যে আমরা লাশ পেয়েছি। শুধু হত্যায় নয়, এটাকে ঢাকতে নাটকীয় কায়দায় বিভিন্ন পরিকল্পনা হাতে নেয় মোহনা। মেসেজের মাধ্যমে বলছে যে আমি তো বাসার ভিতরে মাছ কুইটা রাইখে আসছি, ময়লা রেখে আসছি, ওই ময়লার গন্ধ হইতেছে। ব্যাগ থেকে আর ছুরি নিয়ে আসছিল। পরে ওই ছুরি ওই যখন ওই ফাটতে গেছে তখন গন্ধ টিকতে না পারে তাড়াতাড়ি বাইকে ওই ছুরি আর ব্যাগ ওই সিঁড়িদা ফালাই দিয়ে চলে গেছে। হত্যার সাথে জড়িত জানিয়ে মোহনা আদালতে জবানবন্দি দিয়েছেন। মামুনও আছেন কারাগারে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই অভিযোগপত্র দিতে চায় পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। শিউলি আজিমের মায়ের মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে জয়ের লক্ষ্য লাল সবুজদের। চাঁদাবাজি মামলার আসামি হয়েছে 4র্থ ও 9ম শ্রেণীর 2 শিক্ষার্থী। ঘটনাটি আশ্চর্যজনক মনে হলেও এমন মামলা দায়ের হয়েছে বগুড়ার কাহালু থানায়। ওই মামলায় একই পরিবারের আরও 3 ভাই ও তাদের বিধবা মাকেও আসামি করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, তাদের পুকুর ও মুরগির খামার দখল করতে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এই চাঁদাবাজির মামলা দায়ের করেছে। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল্লাহ ওয়ালের রিপোর্ট। এখানে এইভাবে ব্যবসা করি, আমার এখানে নাকি ছেলেদের। 4র্থ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল করিম ও 9ম শ্রেণীর আব্দুল আজিজ এ বয়সে চাঁদাবাজি ও মারধরের মামলায় অভিযুক্ত তারা।
স্বামীর মৃত্যুর পর 5টি পুকুর ও একটি মুরগির খামারের আয় দিয়ে সংসার চালাতেন বগুড়ার কাহালো উপজেলার 4 সন্তানের জননী শাহানাজ পারভিন। গণ অভ্যুত্থানের পর শেষ সম্বলটুকু হাতিয়ে নিতে পায়তারা চালায় স্থানীয় প্রভাবশালী মহল। শাহানাজের অভিযোগ, গত 1 এপ্রিল পুকুর থেকে মাছ চুরির সময় হাতে নাতে ধরা পড়ে লাল মিয়া নামে এক ব্যক্তি। এর জেরে শাহানাজ পারভিন ও তার 3 ছেলের নামে চাঁদাবাজি, মারধর, হত্যা চেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা করেন প্রতিবেশী মোহাম্মদ সোহাইব। মামলায় 20 বছর বয়সী বড় ছেলে তুহিনকে 26, 14 বছরের আজিজকে 24 ও 11 বছরের করিমকে 19 বছর বয়স দেখিয়ে আসামি করা হয়। হুমকি দিছে যে আপনি যদি সাংবাদিক সম্মেলন করে নিয়ে করেন তাহলে কিন্তু আপনার ছেলে কিন্তু জামিন হচ্ছে না, আমরা কিন্তু জামিন আটকে দিছি, আপনার ছেলে কিন্তু রিমান্ডে নিয়ে যায় আরো বিধর্ম মারধর করবো। 14 বছর বয়স, তো আমার বয়স 24 করে আমাকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে আমার নামে মামলা করছে। বয়স বাড়িয়ে মামলা দেওয়ার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি বাদী সোহাইব। আর শারীরিক গঠন দেখে মামলা নেওয়ার কথা জানান কাহলু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। অপরাধ তারা নিশ্চিত করছে, খোঁজ নিয়ে জানে, আমি ওই বয়সটাই জানছি, ওই অনুযায়ী করছি, মামলা করছি। অপ্রাপ্তবয়স্ক যে ক্লাস 9-এ পড়ে, ওর বডি স্ট্রাকচার যেটা, এটা অনেক বয়স্ক মানুষের মতো দেখতে। এমন ঘটনা আইনের অপব্যবহার বলে মনে করছেন সরকারি কৌশলী। আর ঘটনা তদন্তে আশ্বাস পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার। যদি তারা দোষী সাব্যস্ত হয় তাহলে শিশু আইনে যে ধারা সেই প্রোটোকল অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কিশোর অপরাধীদের বিষয়টা খুবই সতর্কতার সাথে পুলিশের দেখা উচিত ছিল। মামলায় 12 এপ্রিল তুহিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে 17 মে তাকে সহ 2 ভাই এবং মাকে জামিন দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। থানায় গেলে যে মামলা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। চাঁপাইনবাবগঞ্জে সরকারি কার্ডের মতোই ভুয়া কার্ড তৈরি করে সরকারি ঘর, টিউবওয়েল, পানির পাম্প ও অন্যান্য সেবা দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এমনকি ভিজিডি, মাতৃত্বকালীন ভাতা, চাল ও ঘর পাওয়ার প্রলোভনে টাকা দিয়ে নিঃস্ব অন্তত 22,000 পরিবার। এরই মধ্যে প্রতারক চক্রের মূল হোতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। 4,000 ও 5,000 টাকা দিয়ে এই কার্ড কিনে মাসে 500 টাকা ও 50 টাকা করে জমা রাখলে প্রতি মাসে পাওয়া যাবে 30 কেজি করে চাল। 24 মাস পর ফেরত দেয়া হবে কার্ডের ক্রয়কৃত পুরো টাকা। এছাড়াও টিউবওয়েল ও পানির পাম্প নিতে 12,000 টাকা ও একটি ঘর পেতে দিতে হবে 55,000 টাকা। 3 মাস জানি 10 দিন লাগে, মানে 3 মাস হবে জানি একবার, মানে এটা করে অনলাইন করে একবার বাচ্চা হওয়ার টাকা আসবে, তারপরে তখন আপনার। চাঁপাইনবাবগঞ্জে এমন প্রতারণার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। স্থানীয়রা জানায়, শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের জাবরি গ্রামের বাসিন্দা জেসমিন বেগম ইউনিয়ন পরিষদ থেকে মুদি দোকানের ট্রেড লাইসেন্স নিয়ে চালান প্রতারণামূলক কার্যক্রম। এর মধ্যে জেলার বিভিন্ন এলাকার প্রায় 22,000 পরিবারের কাছ থেকে হাতিয়ে নিয়েছে অন্তত 13 কোটি টাকা। মোটরের টাকা লিয়েছে, ঘর করবো কে টাকা লিয়েছে, ছেলে হানি কে টাকা লিয়েছে। 24 মাস চাল দেওয়ার জন্য 5,000 করে টাকা লিয়েছে, এখন চাল পাই না 2 মাস থেকে। তারা এত ভালো ক্যাম্পিং চালিয়েছে, তারা 21,000 লোকের কাছ থেকে মোটামুটি 5,000 টাকা করে তারা উত্তোলন করে। এর আগে বলছে যে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলা যখন চেয়ারম্যানের বিরুদ্ধে মানে গেল তখন বলছে যে এটা সরকারি প্রতিষ্ঠান না, অ্যাকাউন্টের টাকাগুলা ফেরত দিক আমরা এটাই চাই। তবে কয়েকবার চাল বিতরণ করলেও কাউকে ঘর বা ভাতার কোনো সুবিধা দেয়নি প্রতারক চক্রটি। পরে প্রতারণার বিষয়টি সামনে এলে ইউনিয়ন পরিষদ থেকে বাতিল করা হয় মুদি দোকানের ট্রেড লাইসেন্স। যারা ভুক্তভোগী যে কোনো উপায়ে প্রশাসনের মাধ্যমে যেন তাদের সুবিধা তারা বুঝিয়ে পায়, সে মর্মে আমি প্রশাসনকে অবহিত করতে চাই। সরকারি প্রকল্পের আদলে এসব সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ম বহির্ভূত বলছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানান তদন্ত কর্মকর্তা। কার্ড সরবরাহ করতে গিয়ে তারা ভোক্তাদের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা নিচ্ছে বিভিন্ন কারণে, যেহেতু এই একই কর্মসূচির সাথে এটা সাংঘর্ষিক এবং আমাদের কার্ডও তারা নকল করেছে, এই জন্য আমরা আইনগত ব্যবস্থা নিই। প্রতারক চক্রকে আমাদের সবাই মিলে এটা প্রতিহত করতে হবে। নির্দিষ্ট অভিযোগ পেলে আমরা এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেব। তারা দাবি করছে সেটা তাদের নিজস্ব বিজনেস মডেল, কিন্তু তারা এটাকে কিন্তু সরকারের যে প্রোভাইড করা কার্ডটা সেম কার্ড তারা দিচ্ছে। জেসমিন বেগমের প্রতারণার বিষয়ে ইউপি চেয়ারম্যানের অভিযোগের প্রেক্ষিতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। পরে ঘটনার সত্যতা মিললে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দায়ের করা মামলায় গত 24 এপ্রিল চক্রের মূল হোতা জেসমিন বেগম ও তার সহযোগী
মেহেদী হাসান মৃদুলকে গ্রেফতার করে পুলিশ। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। ভারত বাংলাদেশের অভিন্ন ৫৪টি নদীর বিষয়ে কাজ করতে যৌথ নদী কমিশনের কাঠামোই ব্যবহার করা হবে বলে জানিয়েছে নয়াদিল্লি। ফলে দীর্ঘদিনের অমীমাংসিত নদী ইস্যুগুলো আবারও দ্বিপক্ষীয় আলোচনার কেন্দ্রে আসতে পারে। এছাড়া দুই দেশের মধ্যে সীমান্ত ইস্যু নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলেও সাপ্তাহিক ব্রিফিংয়ে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি নদী রয়েছে যা দুই দেশ ভাগাভাগি করে ব্যবহার করে। এসব নদী সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করার জন্য আমাদের একটি যৌথ নদী কমিশন রয়েছে, যা একটি প্রাতিষ্ঠানিক দ্বিপক্ষীয় ব্যবস্থা। পানি ও নদী সংক্রান্ত বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে যে কাঠামোবদ্ধ দ্বিপক্ষীয় সহযোগিতা রয়েছে তার অংশ হিসেবেই আমরা এসব ইস্যু নিয়ে আলোচনা ও পর্যালোচনা করব। বাংলাদেশের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে আলোচনা হতে থাকে। এটি কাঠামোগত দ্বিপাক্ষিক ব্যবস্থা। এর মাধ্যমেই দুদেশের সীমান্ত ইস্যু নিয়ে সামনে আলোচনার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি নিয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের যোগাযোগ বন্ধ থাকার খবরও ভুয়া তথ্য বলে জানান তিনি। আর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেন, পরমাণু কর্মসূচির গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনায় আগ্রহ দেখাচ্ছে ইরান। শিগগিরই বড় অগ্রগতি দেখা যেতে পারে বলেও জানান রুবিও। ইরানের উপর অর্থনৈতিক ও সামরিক চাপ আরও বাড়াতে এবার সরাসরি একটি তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করাচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইরানের দিকে অগ্রসর হওয়া বতসোয়ানার পতাকাবাহী একটি ট্যাঙ্কারের ইঞ্জিন কক্ষে ফিল্ডফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন সেনকম। হামলার পর প্রকাশিত ভিডিওতে দেখা যায় জাহাজটির পেছনের অংশে বিস্ফোরণ ঘটেছে। ওয়াশিংটনের দাবি, জাহাজটির ক্রুরা একাধিক সতর্কবার্তা অমান্য করে ইরানে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। গত এপ্রিলে ইরান বিরোধী নতুন অবরোধ কার্যক্রম শুরু হওয়ার পর এটি ৬ষ্ঠতম জাহাজ, যেটিকে মার্কিন বাহিনী সরাসরি থামিয়েছে। তবে সামরিক চাপের পাশাপাশি কূটনৈতিক পথও খোলা রাখতে চাইছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি এবং আলোচনা এখনো চলমান রয়েছে। জানান, আগামী সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি মেয়াদ বৃদ্ধি ও হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করতে একটি সমঝোতা হতে পারে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দুই দেশের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার যে খবর প্রকাশিত হয় তা সরাসরি নাকচ করে একে ভুয়া খবর বলেও মন্তব্য করেন ট্রাম্প। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচির কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় আগ্রহ দেখাচ্ছে, যা আগের তুলনায় বড় পরিবর্তন। তিনি বলেন, খুব শীঘ্রই বড় অগ্রগতি দেখা যেতে পারে। রুবিওর দাবি, অবরোধ ও সংঘাতের কারণে ইরানের ক্ষেপণাস্ত্র ও নৌ সক্ষমতা দুর্বল হয়েছে এবং তেল রাজস্ব উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে বিশ্লেষকদের মতে একই সঙ্গে সামরিক চাপ ও কূটনৈতিক আলোচনা চালানো পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। শিউলি রোজা, সময় সংবাদ। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে টাইফুন জাংমির আঘাতে বিদ্যুৎহীন হাজার হাজার মানুষ। ব্যাহত হচ্ছে শত শত ফ্লাইট চলাচল। এতে অন্তত ১৬ জন আহতের খবর পাওয়া গেছে। জাংমি উত্তর দিকে অগ্রসর হওয়ায় জাপানের আবহাওয়া সংস্থা ভারী বৃষ্টি, ভূমিধস ও বন্যার সতর্ক বার্তা দিয়েছে। মিয়াজাকি শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার ঝড়টি ওকিনাওয়া দ্বীপে আঘাত হানে এবং পরবর্তীতে টাইফুন থেকে দুর্বল হয়ে শক্তিশালী ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়। ওকিনাওয়ার প্রায় ১৭,০০০ পরিবার এবং দক্ষিণ পশ্চিম জাপানের কাগোশিমা অঞ্চলের ৩০,০০০-এর বেশি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়ে। দেখছেন সময় সংবাদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলছেন প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সরাসরি যাচ্ছে সেখানে। প্রেসিডেন্সি পদটা আমরা পেয়েছি, তো অবশ্যই এটা আমি মনে করব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা ধারাবাহিক ফরেন পলিসির একটা সাফল্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ফরেন পলিসি ছিল, যে সকলের সাথে বন্ধুত্ব, নিজেদের স্বার্থকে রক্ষা করে, সে একইভাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে ফরেন পলিসি, যে বাংলাদেশ ফার্স্ট, উনি আরও আক্ষরিক অর্থ নিয়ে গেছেন, উনি এক ধাপ এগিয়ে গেছেন ফরেন পলিসিটা নিয়ে, যে বাংলাদেশ ফার্স্ট পলিসিতে উনি চলছেন। কিন্তু আমাদের বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে, বিশ্বমণ্ডলে একটি অত্যন্ত গৌরবোজ্জ্বল জায়গায় স্থান এনে দেওয়া, সেই জায়গাটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ১৭ কোটি মানুষের একটা বিজয় আমি মনে করি।
আরেকটু জানতে চাচ্ছিলাম, পররাষ্ট্রমন্ত্রী তাকে ব্রিফ করেছেন এবং তিনি তার বক্তব্যও বলেছেন, তিনি সেখানে পুরোটা সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলছিলেন প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এবারে খেলার খবর। সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাইনাল নিশ্চিতে এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 4:30টায়। ভারতের গোয়া থেকে ফাহিম ইসলামের রিপোর্ট। টুর্নামেন্টে বাঁচা মরার লড়াইয়ে নেপালের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে ব্যাম্বোলিম অ্যাথলেটিক্স স্টেডিয়ামে শেষ সেশন করার কথা ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের। তবে একেবারে শেষ মুহূর্তে সেই অনুশীলন বাতিল করে টিম ম্যানেজমেন্ট। তবে যথাসময়ে অনুশীলনে এসেছে নেপাল নারী ফুটবল দল। শিউলি আজিমের মায়ের মৃত্যুর খবর শুনে শোক প্রকাশ করেন নেপাল নারী ফুটবল দলের কোচ। গেল 2 সাফে হিমালয় কন্যাদের হৃদয় ভেঙেছিল বাংলাদেশ দল। এবার তাই যে কোনো মূল্যে লাল সবুজদের বিপক্ষে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় নেপালের ফুটবলাররা। সাবিত্রা আমাদের দলে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তার অনুপস্থিতিতে অবশ্যই দলের জন্য ভালো নয়, তবে আমার বিশ্বাস তরুণরা তার জায়গা নিয়ে নেবে। নিঃসন্দেহে ম্যাচটি অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। তবে সকালে অনুশীলন না করলেও বিকালে রিকভারি সেশন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শিউলি আজিমের মায়ের মৃত্যুর শোক কাটাতে আরব সাগরের পারে ফুটবলারদের উজ্জীবিত করার চেষ্টা করেছে টিম ম্যানেজমেন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদের প্রস্তুত করা এবং ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়া। মূল চ্যালেঞ্জটা হলো দুঃখ, মর্মান্তিক ঘটনা এবং বিশেষ করে আমরা যে পরিস্থিতিতে আছি সেই শোককে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করা। কাজটা মোটেও সহজ নয়, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই মেয়েরা মাঠে গিয়ে দারুণ পারফরমেন্স দেখানোর সক্ষমতা রাখে। তবে পরিসংখ্যান কথা বলছে বাংলাদেশের পক্ষে। নেপালের বিপক্ষে শেষ 5 দেখার কোনোটিতেই হারেনি বাংলার জয়িতারা। শিউলির মায়ের প্রয়াণে শোক ছুঁয়ে গেছে পুরো দলকে। তবে সেই শোককে শক্তিতে রূপান্তর করতে চায় বাংলাদেশের নারী ফুটবলাররা। সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে বদ্ধপরিকর লাল সবুজের মেয়েরা। ব্যাম্বোলিম অ্যাথলেটিক্স স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, গোয়া, ভারত। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন জিন্নাতারা যশো। রোজা, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।